আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম আমার ব্লগ ভিডিওতে। আজকের আলোচনার বিষয় হচ্ছে ভারতের দাদাগিরি এবং বাংলাদেশ, ভারত কার লাভ বা কার ক্ষতি, এই বিষয় নিয়ে আমি আসলে আলোচনা করব। ভারতের দাদাগিরির ব্যাপারে আসলে আমাদের নতুন করে কিছু বলার নেই। আমরা যদি খুব স্বাভাবিকভাবে চিন্তা করি, তারা সবসময় আচরণটা করেছে আমাদের সাথে নয়, তারা আশেপাশে যারা রয়েছে প্রতিবেশী তাদের সাথেই এই ধরনের আচরণ তারা করে থাকে। তাদের এই এই ধরনের ক্যারেক্টার তারা প্রত্যেকবারই চালিয়ে গেছে। তো সেই চালিয়ে যাওয়ার প্রেক্ষিতে বাংলাদেশ 5ই আগস্টের পরে সেটার বলতে পারি খুব শক্ত শিকার বলা যায়। তো এখন সে বিষয়ে বলছি যে ভারত কেন এই কাজটা করছে, সে কি কি কাজ করছে যার মাধ্যমে আমরা কতটুকু লাভবান হচ্ছি, তারা কতটুকু ক্ষতিগ্রস্ত হচ্ছে, নাকি তারা লাভবান হচ্ছে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, সে বিষয়টা আলোচনাই আজকে আমি এখানে করব। দেখুন, তাদের বেশ কিছু পদক্ষেপ যা কিনা বাংলাদেশকে উস্কে দেওয়ার মতো আচরণ তারা করছে। তো সেই অ্যাসপেক্টে যদি তারা করে থাকে, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ থেকে একটা স্পষ্ট বার্তা গিয়েছে যে আপনাদের যে আচরণ, সে আচরণগুলো বন্ধুসুলভ নয়। পরিষ্কারভাবে আমাদেরকে জানিয়ে দিন আপনারা কি চাচ্ছেন, বা যে প্রসিডিউর আছে সেই প্রসিডিউর অনুযায়ী আমাদের সাথে প্রত্যেকটা কমিউনিকেশন চালিয়ে যান। সে বিষয়ে কিন্তু অলরেডি বাংলাদেশ থেকে মেসেজগুলো গিয়েছে। তো ভারত যে মানসিকতা, যে বিফোর 70s যে দমন অথবা আগ্রাসনের মাধ্যমে রাষ্ট্রকে কুক্ষিগত করা যায়, এই ধরনের একটা মানসিকতা সেটা কিন্তু তারা এখনও রেখেছে। কিন্তু প্রকৃতপক্ষে সত্যিকার ভূরাজনীতিক দৌড়ে ভারত পিছিয়ে যাচ্ছে বরাবরই, এবং সেটাকে রিপ্লেস করছে চায়না, তুরস্ক, পাকিস্তান সহ বেশ কিছু রাষ্ট্র, রাশিয়াও এর মধ্যে অন্তর্ভুক্ত। ভারত এই জায়গাটা কিন্তু হারিয়ে ফেলছে বাংলাদেশের সাথে সেই সম্পর্কটা না রাখার মাধ্যমে, সেটা আমার কাছে মনে হচ্ছে। পাশাপাশি বিশ্লেষকরাও সেটাই মনে করছে এখন পর্যন্ত। তো এখন দেখেন কি কি বিষয় আসলে এখানে আসছে, যেটা আসলে বাংলাদেশের জন্য অ্যালার্মিং, এবং তারা কিন্তু এগুলো করে যাচ্ছে। অ্যাক্টিভিটিগুলো আমি আপনার সামনে তুলে যাচ্ছি। যেমন প্রথম যেটা বলি, অপ্রত্যাশিতভাবে তারা বাংলাদেশের সীমানায় ড্রোন উড়াচ্ছে, যেটা রাজনৈতিক ভাষায় বা আন্তর্জাতিক ভাষায় খুবই জঘন্যতম কাজ। একটা প্রতিবেশী দেশের সাথে কোনো যুদ্ধ পরিস্থিতি ছাড়া এ ধরনের অ্যাক্টিভিটি করা, তার মানে তারা আমাদেরকে নজরদারি করার চেষ্টা করছে বা কোনো ধরনের অ্যাক্টিভিটি করার চেষ্টা করছে। সেটার একটা ফলশ্রুতি যে ড্রোনের ব্যবহার। এবং বাংলাদেশ থেকে এটা জিজ্ঞাসা করা হয়েছে, সে বিষয়ে তাদের বক্তব্য ছিল এর ব্যাপারে ওরা কিছু জানে না। তবে একদম যদি ছোট বাচ্চা না হয়ে থাকে, তাহলে এই ধরনের বক্তব্য কেউ গ্রহণ করবে না। তো এটা কিন্তু অবশ্যই অপ্রত্যাশিত প্রতিবেশী রাষ্ট্র থেকে। তো তারা যদি প্রভোগ করতে চায়, প্রভোগটা হয়তোবা তাদের জন্য ভয়ানক হবে। কেন হবে সেটা সামনের আলোচনায় আমি বলবো আপনাদেরকে। এরপরে দেখেন যে বাংলাদেশের বর্ডারে তারা যে কাজ করে, প্রতিনিয়ত হত্যা করে, এবং হত্যাটা এমন নয় যে তাদের যে ভাষা অনুপ্রবেশ করে যাচ্ছে এই জন্য তারা হত্যা করে যাচ্ছে, এবং এটা টোটালি একটা ভাওতাবাজি, মিথ্যা কথা। দুপাশ থেকে কিন্তু বিজনেসটা, এই যে স্মাগলিং যেটা হয় সেটা কিন্তু হচ্ছে তাদের লোক থাকতে, কিন্তু তাদের লোক তো মারছে না, তারা আমাদের লোক মারছে। এবং তার প্রমাণ হচ্ছে এই পর্যন্ত লাস্ট 8 মাসে আমি 3টা ঘটনা আমি আপনাদের যদি বলি। সিলেট অঞ্চলে বাংলাদেশের মানুষের সাথে একটা বেশ ক্ল্যাশ হয়েছে। কেন হয়েছে? বিকজ অফ তারা বাংলাদেশে ঢুকে পড়ছে, এবং বাংলাদেশের মানুষ সে আগের অবস্থায় নেই, বা বিজেপি সে আগের অবস্থায় নেই। সেই বিষয়টাই কিন্তু বাংলাদেশিরা বারবার বোঝানোর চেষ্টা করছে। এবং তারা যে আগে যে ঢুকে নিয়ে হত্যা করে মেরে ফেলতো, বাংলাদেশ থেকে কোনো জবাব দিত না। এখন বাংলাদেশের মানুষ খুবই স্ট্রং হয়েছে, সেটার কারণে কিন্তু তাদেরকে ধরে অলরেডি ভিডিও আপনারা দেখেছেন। তাদের সাথে কি আচরণ করেছে, ইভেন বিজিবি পা ধরে মাপ চেয়েছে যে তাদেরকে বাঁচানোর জন্য, এই বিষয়গুলো কিন্তু করেছে। এবং সর্বশেষ ঈদের 2 দিন আগে যে ঘটনাটা ঘটেছে, সেটা আমি দেখলাম যে তাদেরকে কলা গাছের সাথে বেঁধে রেখেছে। দ্যাট মিনস বাংলাদেশের মানুষ সচেতন হয়েছে। এটার মাধ্যমে বোঝানো যাচ্ছে তোমরা এখন আগের মতো যা চাইলে এসে দাদাগিরি করতে পারবা না, তো তোমরা তোমাদের ক্ষতি তোমরা নিজেরা ডেকে নিয়ে আসছো। এই মেসেজটা অলরেডি বর্ডার অঞ্চলের মানুষ কিন্তু দিয়েছে যে আগে যা করছো এখন সেটা করতে পারবে না, তোমাদেরকে ধরছে, শায়েস্তা করছে এবং সমুচিত জবাবটা দিচ্ছে। তো
কখনো প্রতিবেশীর সাথে এই ধরনের আচরণ ঠিক নয়। একটা ইটটা মারলে পাটকেলটা তোমাকে খেতেই হবে, এটা খুব স্বাভাবিক বিষয়। চুপ থাকা বেশি দিন যাবে না। তো আমাদের জনগণ এখন খুব স্পষ্টভাষী, এবং আমাদের বিজিবি এবং সরকার প্রত্যেকটা স্পষ্ট ভাষা এবং প্রত্যেকটা জবাব প্রপারলি দিচ্ছে। তো এটা অপ্রত্যাশিত। এবং এরপরে যদি আসি, যে আমি ফেনী নিয়ে একটা টোটাল ভিডিও করেছি, ফেনীর বন্যা নিয়ে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সেখানে কিভাবে খাল খনন করছে বা আমাদের সম্ভাব্য বন্যা হওয়ার, যেটা গত বছর হয়েছিল, সেটার ভয়াবহতা কি এবং কিভাবে এটা হতে পারে সম্ভাবনা, তো সে বিষয়ে এসব আলোচনা রয়েছে। সেখানে আমি একটু সংক্ষেপে তারা বলছি যে তারা বর্ডার নোম্যান্স ল্যান্ডে সেখানে তারা খাল খনন করছে, আমাদের যে বাঁধ দেওয়া হয়েছে সে বাঁধের পাশ দিয়ে। তো সেটাও কিন্তু আমাদের প্রভোগ করছে যে তোমরা, এবং সবচেয়ে বিষয়টা ভয়ানক বিষয় হচ্ছে তারা বিশাল একটা বহন নিয়ে এসে বিএসএফের এসে তারপরে ওই জায়গাটাতে ওরা রাতের অন্ধকারে খাল খনন করেছে, এবং বিজিবি থেকে বাধা দেওয়া হয়েছে, কিন্তু তারা বন্ধ রাখলো, পরবর্তীতে আবার রাত্রে সেই কাজটা করেছে তারা। তো এটা কিন্তু খুবই প্রভোকিং একটা অ্যাক্টিভিটি ভারত বারবার করে যাচ্ছে। ওরা চাচ্ছে যে আমরা প্রভোক হই, আমরা কিছু একটা করি, যাতে করে ওরা আমাদের অ্যাটাক করার চিন্তা করতে পারে। আমি জানি না, হতে পারে ওটা ওদের রাজনৈতিক স্ট্র্যাটেজি। ওরা কৌশলগত কোনো সম্পর্ক স্থাপন না করে এই ধরনের ভুল রাজনীতি করার চেষ্টা করছে, এবং ওরা ভাবছে যে আমি বারবার বলি 1970-এর আগের যে রাজনীতি, একটা দেশকে আগ্রাসন করে ফেলা যায়, এটা এখন আর সেই সুযোগটা নেই। রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের আপনারা জানেন সবাই যে 9,000 কিলোমিটার ভিতরে ঢুকে যে আক্রমণটা করেছে। সো কোনো দেশকে ছোট ভাবার কোনো সুযোগ নেই। তো ভারতকে এই বিষয়ে একটু সচেতন হতে হবে। এবার আসেন বাণিজ্যিক বিষয় কি কি, তারা আমাদের ট্রানজিট বন্ধ করে দিয়েছে। একটা ট্রানজিট হতো খুবই ছোট পরিসরে, সেগুলো বন্ধ করে দিয়েছে। নেপালের সাথে একটা বিষয় ছিল, সেগুলো বন্ধ করে দিয়েছে। তারা ভাবছে আমরা এটা, আমাদেরকে এটা ওরা আক্রমণ করেছে, আমাদের ক্ষতি তারা করে ফেলবে। আসলে আমাদের ক্ষতি হয়েছে, আমাদের ক্ষতি বাণিজ্যিক কী ক্ষতি হয়েছে? তারা যে বন্ধ করেছে, চট্টগ্রাম সিলেট অ্যাক্টিভ হয়ে গেছে, সেখান থেকে আমরা এখন বাণিজ্যটা করছি। আমাদের অল্টারনেটিভ ক্রিয়েট হয়ে যায়। তারা বন্ধ করলে কিন্তু আমাদের অল্টারনেটিভ ক্রিয়েট হয়ে যায়, আমাদের স্বয়ংসম্পূর্ণতা আসে, আমাদের প্রোডাক্টিভিটি বাড়ে। এবং আমি চাই যে ভারত আরও বেশি আমাদের এই ধরনের বাণিজ্য বন্ধ করার ব্যবস্থা করুক। আমরা নিজেরাই কিন্তু দাঁড়িয়ে যাই, আমাদের একটা প্ল্যাটফর্ম তৈরি হয়। একদম এক্সাম্পল হিসেবে যদি আমি দিই, গরু বন্ধ করেছে 14 সালে, এরপর থেকে আমাদের এত ফার্ম হয়েছে, আমরা এখন পুরোপুরি মাংসের চাহিদা মেটাতে স্বয়ংসম্পূর্ণ হয়েছি। ইভেন আমরা এক্সপোর্ট করার মতো পরিস্থিতি চলে এসেছি। তাহলে তারা যদি বন্ধ করে, ফাইন, ভেরি গুড। সো আমাদের জন্য এটা লাভের খাতাটা বেশি, ক্ষতির খাতাটা তাদেরই বেশি। তাদের গরিব পরিস্থিতি, সেটা আমরা সবাই জানি। এবার আসেন মেডিকেল এবং মেডিকেল ট্যুরিজম যে বিষয়টা, এবং বাণিজ্যের তাদের যে সংখ্যাগুলো একটু আমি আপনাদেরকে বলি। তা টোটাল বাংলাদেশ ভারতের যে বিজনেসটা হয় $14 বিলিয়ন। এই $14 বিলিয়ন মধ্যে $11 বিলিয়ন শুধু আমাদেরকে তারা রপ্তানি করে। আপনারা বুঝতে পারছেন, $11 বিলিয়ন। এই $11 বিলিয়ন তারা এখন খোয়াতে বসেছে। এটা হচ্ছে তারা বাণিজ্য। এরপর আসেন মেডিকেল ট্যুরিজম, $500 মিলিয়ন অ্যানুয়ালি মেডিকেল ট্যুরিজম মধ্যে একটা রিপোর্ট প্রকাশ করেছে। এখন আমি ডেইলি স্টারে একটা রিপোর্ট আপনাদেরকে বলি যে বাংলাদেশিরা হেলথ কেয়ারের জন্য দেশের বাইরে খরচ করে $5 বিলিয়ন। এটা বাংলাদেশ ব্যাংকের একটা রিপোর্ট আকারে প্রকাশ হয়েছে ডেইলি স্টারে। তো সেখানে বাংলাদেশিরা 80% মতো ভারতেই সেই খরচটা করে, বাকিগুলো হচ্ছে যে থাইল্যান্ড বা অন্যান্য দেশগুলোতে তারা খরচ করে ভারতের বাইরে। তাহলে আপনি বুঝতে পারছেন $5 বিলিয়ন বাংলাদেশ এক্সপেন্ড করছে চিকিৎসার জন্য, তার মধ্যে 80% হচ্ছে ভারতে। তো ভারতের কি পরিমাণ টাকা তারা এটা হারিয়েছে এই ধরনের তারা ভিসা বন্ধ করে দেওয়ার মাধ্যমে। তাহলে আলটিমেটলি লুজারটাকে বাংলাদেশ। অল্টারনেটিভ এই ক্ষেত্রে বাংলাদেশে একটা অল্টারনেটিভ ক্রিয়েট হয়ে গেছে। কি অল্টারনেটিভ ক্রিয়েট হয়েছে? কুনমিংয়ে, চীনের কুনমিংয়ে আমাদেরকে চিকিৎসা ব্যবস্থা হয়েছে। চট্টগ্রাম থেকে ফ্লাইট স্টার্ট হয়ে গেছে। সর্বশেষ যেটা বলি যে তুরস্ক কিন্তু একটা হসপিটাল এখানে বানানোর প্ল্যান করেছে। চায়না তো অলরেডি আগে 3টা বানানোর ডিক্লেয়ার দিয়ে দিয়েছে। তুরস্ক কিন্তু
সেই জায়গায় এসেছে। যে আমি এটা বলেছি যে কৌশলগত জায়গায় ভারত পিছিয়ে পড়ছে বারবারই। চীন, তুরস্ক, পাকিস্তান এই জায়গাগুলো কিন্তু রিপ্লেস করছে বাণিজ্যের ক্ষেত্রে, কৌশলগত ক্ষেত্রে। তো সেই জায়গা থেকে আমরা লাভবান হলাম, ভারত আবার ক্ষতিগ্রস্ত হলো। তো ভারত আমাদেরকে ক্ষতি করতে গিয়ে তারা বারবারই ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা কিন্তু সেটা প্রকাশ করছে না, কিন্তু আলটিমেটলি প্রকাশটা তারা না করলেও তাদের যারা দেশের লোক আছে তাদের আমরা মিডিয়ার মাধ্যমে সেগুলো কিন্তু শুনতে পাচ্ছি, তারা কীভাবে কান্নাকাটি করছে। তো আমি সে বিষয়টাই বোঝানোর চেষ্টা করি যে ভারতের যারা নীতি নির্ধারক আছে, শুধু শুধু বিক্রেতা হয়ে ক্রেতার ক্ষতি করতে যাওয়ার এই ধরনের বোকামি নিজের মাথায় নিজে বাড়ি মারার মতোই মনে করি। তো এই ধরনের বোকামি না করাই ভালো। আমরা আপনাদের এটা নিয়ে খুব একটা কনসার্ন না, আমাদের অল্টারনেটিভ তৈরি হয়েছে। তারপর আপনাদের প্রতিবেশী হিসাবে একটা বলা যেতে পারে যে চিন্তা করে দেখতে পারেন, আমাদের ফিল্ড সবসময় ওপেন। আমরা কখনো শত্রুভাবাপন্ন ছিলাম না, আপনাদের মধ্যেই ন্যারেটিভ ক্রিয়েট করেছেন শত্রুভাবাপন্ন, আপনারা এখন ঠিক করে আসতে পারেন, ইউর ওয়েলকাম। আমরা এটা নিয়ে আসলে খুব বেশি এটা আপনাদেরকে নিয়ে কনসার্ন না। যেটা আমি বলার চেষ্টা করেছিলাম যে আপনারা একটা জিনিস বন্ধ করে দেন, আমরা কিন্তু সে বিষয়ে সোজা প্রোডাক্টিভিটি আমাদের বেড়ে যায়। তো সেই প্রোডাক্টিভিটি বেড়ে যায়, অল্টারনেটিভ অপশনগুলো এবং খুব সুইফট হয়। তা এটার থেকে বড় কথা, মুক্তবাজার অর্থনীতির যে সোর্সটা আমরা সেটা ব্যবহার করতে পারি। আমরা এক জায়গায় নির্ভরশীলতা থাকি না, আমাদেরকে বাজার একচেটিয়া বাজার সবসময় কিন্তু এটা মন্থর করে ফেলে রাষ্ট্রকে। তো সেই জায়গা থেকে আমার এই বক্তব্যগুলো পরিষ্কার যে রাষ্ট্রের ক্ষতি আপনারা করতে চেয়েছিলেন, যে সেই রাষ্ট্রের ক্ষতি করতে গিয়ে আলটিমেট অর্থে আপনারাই কিন্তু আপনাদের রাষ্ট্রের ক্ষতি করছেন, আপনাদের মানুষের ক্ষতি করছেন। তো যারা নীতি নির্ধারক আছেন তারা বুঝবেন, এবং দেশের মানুষ, ভারতের মানুষ আমি বলতে পারি যে এটা বুঝে গেছে যে মোদি এবং তার যে সাঙ্গপাঙ্গরা তাদের দেশের জন্য ক্ষতিকর, এবং তারা এটার মাধ্যমে যে আঞ্চলিক অস্থিরতার মাধ্যমে তাদের নিজের দেশের অস্থিরতা তৈরি করবে। এবং এটা নিয়ে আমি একটা ভিডিও বানাচ্ছি, নেক্সট ভিডিও পাবেন। সেই ভিডিওতে মণিপুর সহ নাগাল্যান্ড সহ যে বিষয়গুলো তাদের সমস্যা ঘটছে, কেন ঘটছে, এবং ভারত কয় টুকরো হওয়ার সম্ভাবনা রয়েছে সেই অ্যাসপেক্টে বলতে আলোচনা করব। তো আমি চাই না কোনো দেশ এই ধরনের পরিস্থিতি পড়ুক, তবে এই ধরনের আধিপত্যবাদ, এই ধরনের ধর্মীয় উগ্রবাদ, মৌলবাদের যেই সরকার মোদি, সেগুলো থেকে তারা যে ন্যারেটিভ ক্রিয়েট করছে প্রতিবেশীর সাথে, সেটা কিন্তু তাদের দেশেও প্রভাব পড়বে। তো সারমর্ম আমি এটা বলতে চাই যে ভারত বাংলাদেশের যে সম্পর্ক আমি চাই যে ভালো হোক, এবং দুই দেশের মানুষকে আমি কখনো খারাপ হিসেবে মনে করতে পারি না। রাষ্ট্রের সম্পর্কের হয়তো বা সমস্যা হতে পারে, সেই সমস্যাটা রাষ্ট্রের সমাধান করতে হবে, মানুষের জন্য করতে হবে, এবং সেটা না করলে সেটা ভালো জানে, ভালো করবে। তবে চেষ্টা করব যে সবার সাথে প্রতিবেশী সম্পর্ক থাকবে, যে রেশারেশি যে ন্যারেটিভ, সেই ন্যারেটিভ থেকে বেরিয়ে এসে সুন্দর প্রতিবেশীমূলক আচরণ করবে ভারত। তো এটি হচ্ছে আজকে আমার আলোচনা। তো পরে ভিডিওতে যে কোনো আলোচনা থাকতে পারে, অথবা আমি যে আলোচনার কথা বলেছি সেটা নিয়ে হয়তো বা আপনাদের সামনে আসতে পারি। তো ভালো লাগলে আমার ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, এবং সাবস্ক্রাইব বাটনটা টিপতে ভুলবেন না কিন্তু। আশা করি আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।